বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পরিসংখ্যান অধ্যায় নিয়ে। পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আমরা এখানে আলোচনা করব যখন আমাদের সারণী পদ্ধতিতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলে তখন সাধারণত আমাদের দুইটি গড় দেওয়া থাকে, একটি শ্রেণীব্যক্তি, একটি ঘনসংখ্যা। শিক্ষার্থীরা, আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় যখন এই সারণী আকারে দেওয়া থাকবে, আমাদের যে কোনো সংখ্যায় দেওয়া থাকুক না কেন, আমরা যদি যে কোনো একটি সংখ্যা নিয়ে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় ভালো করে বুঝতে পারি, আমার যে কোনো সংখ্যা দেওয়া থাকলে আমি সেই একই নিয়মে অঙ্কগুলো করতে পারবো। তাহলে প্রথমে খেয়াল করো, আমাদের আগে খেয়াল করতে হবে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে গেলে আমাদের কতগুলো ঘর প্রয়োজন। আমাদের কলাম আকারে এবং সারিবদ্ধভাবে আমাদের কতগুলো ঘর প্রয়োজন। আমরা দেখলাম যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে গেলে আমাদের কলাম আকারে যে কোনো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করার জন্য 5টি ঘর প্রয়োজন: শ্রেণীব্যক্তি, মধ্যমান, ঘনসংখ্যা, ধাপ বিচ্যুতি, এফআই, ইউআই। প্রথমত আমরা এই 5টি ঘর কলাম আকারে উল্লেখ করব। আমাদের ঘনসংখ্যাকে আমরা প্রকাশ করি এফআই দিয়ে, আমাদের ধাপ বিচ্যুতিকে প্রকাশ করা হয় ইউআই দিয়ে। শিক্ষার্থীরা খেয়াল করো, এই 5টি ঘরের মধ্যে আমাদের সাধারণত 2টি ঘর প্রশ্নে উল্লেখ করা আছে। একটা হচ্ছে শ্রেণীব্যক্তি, আরেকটি হচ্ছে ঘনসংখ্যা। আমরা শ্রেণীব্যক্তি আমাদের প্রশ্ন যে মানগুলো উল্লেখ আছে আমরা সেই মানগুলো এখানে লিখে ফেললাম। 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এ হচ্ছে আমাদের শ্রেণীব্যক্তি। আমাদের আরেকটি ঘর দেওয়া আছে ঘনসংখ্যা। 6, 8, 10, 12, 5, 7, 2। আমাদের ঘনসংখ্যা প্রশ্নে যে মানগুলি দেওয়া আছে আমরা সেই মানগুলি আমাদের ছকের মধ্যে আমরা তুলে ফেললাম। এবার আমাদের বাকি যে 3টি ঘর আছে সেই 3টি ঘর এখন আমরা বের করব। আমাদের যে কোনো সংখ্যায় দেওয়া থাকুক না কেন প্রশ্নে, আমরা প্রথমে খেয়াল করতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে গেলে সাধারণত আমাদের এই 2টি ছক দেওয়া থাকবে, এই 3টি ঘর এখন আমাকে বের করতে হবে। খেয়াল করে শিক্ষার্থীরা, মধ্যমান আমরা কিভাবে মধ্যমান বের করব। শ্রেণীব্যক্তির এই 2টি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ, 2টি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ। আমরা ক্যালকুলেটরে সাধারণত 2টি সংখ্যা যোগ দিলাম, 2 দিয়ে ভাগ করলাম, আমাদের মান আসলো 35.5। আমরা এইভাবে প্রত্যেকটি শ্রেণীর ব্যক্তির মানগুলো 2টি সংখ্যা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ দিব। আমরা 4150 যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলাম, আমাদের আসলো 45.5। আমরা 5160 এই 2টি সংখ্যা যোগ দিয়ে আমরা 2 দিয়ে ভাগ দিলাম, আমাদের আসলো 55.5। আমরা 6170 এই 2টি সংখ্যা আমরা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলাম, 65.5। একইভাবে এই 2টি সংখ্যা আমরা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলাম, 75.5। এই 2টি সংখ্যা আমরা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলাম, 85.5। এই 2টি সংখ্যা আমরা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিলাম, 95.5। এবার শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের আরেকটি ঘর হচ্ছে ধাপ বিচ্যুতি। এই ধাপ বিচ্যুতি বের করার জন্য সাধারণত আমাদের একটি নির্দিষ্ট সূত্র আছে, কিন্তু সেই সূত্র অনুসারে যদি আমরা এখানে বের করতে যাই আমাদের অনেক সময়ের ব্যাপার, আমরা অনেক সময় সূত্র ভুলে যাই বা সূত্র পারি না। এই জন্য আমরা এক একটা নিয়মে মনে রাখি। এটার কোনো আসলে নির্দিষ্ট কোনো আমরা এখন নিয়ম বলবো না, আমরা যে কোনো একটা নিয়ম ফলো করবো। এখানে 2-3টা নিয়ম আছে। খেয়াল করো, আমরা সাধারণত তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য অনেক সময় আমরা বলি যে ঘনসংখ্যার যে ঘরটা সবচেয়ে বড় সংখ্যা সেই ঘরটাকে আমরা শূন্য ধরি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু বলছি যে এটাই কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নয় যে এই নিয়মই করতে হবে। তাহলে আমরা তোমাদেরকে বোঝানোর জন্য আমরা একটা নিয়ম ফলো করলাম। আমরা মনে করলাম যে ঘনসংখ্যার যে ঘরটা সবচেয়ে বড় সেই ঘরটাকে আমরা শূন্য ধরলাম। আমরা উপরের দিকে মাইনাসের ঘর ধরব, -1, -2, -3। আমরা নিচের দিকে প্লাসের ঘর ধরব, +1, +2,
প্লাস 3। এবার শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা F5 পেয়ে গেলাম, আমাদের ধাপ বিচ্যুতি আমরা বের করলাম। এখন হচ্ছে আমাদের FI/UI। FI/UI যেহেতু মাঝে কোনো চিহ্ন দেওয়া নাই, তার মানে এই দুইটা মান এখানে গুণ অবস্থা আছে। FI হচ্ছে ঘনের সংখ্যা আর UI হচ্ছে ধাপ বিচ্যুতি। এখন আমরা FI/UI গুণ করব। আমরা সাধারণত অনেক সময় ক্যালকুলেটর ছাড়া দ্রুত করতে গিয়ে অনেক সময় ভুল করি। তাই শিক্ষার্থীরা, তোমাদের যাতে ভুল না হয় সে সুবিধার জন্য তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে। আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে 6 × -3 লিখলাম, আমাদের মান আসলো -18। আমরা 8 × -2 লিখলাম, আমাদের আসলো -16। আমরা 10 × -1 দিলাম, আমাদের আসলো 10। অনেক সময় আমরা এই হিসাবটা করতে গিয়ে ভুল করি যে 12 × 0, মানে শূন্যর সাথে আমরা গুণ করলাম, অনেক সময় আমরা 12 লিখি। শিক্ষার্থীরা খেয়াল করবে, শূন্যের সাথে আমরা যে কোনো মান গুণ করলে সাধারণত সেটা শূন্যই হয়। তাহলে 12 × 0, তাহলে কি আসবে? এটা 0 আসবে। 5 × 1, এটা আসবে 5। 7 × 2, এটা আসবে 14। 2 × 3, এটা হবে 6। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের যে 5টি ঘর দেওয়া ছিল, এখন আমরা 5টি ঘরের সবগুলো মান আমরা পেয়ে গেলাম। আমরা ঘন সংখ্যার টোটাল যোগফলটাকে আমরা যোগ করলাম ক্যালকুলেটরে। এই ঘন সংখ্যার টোটাল যোগফলটা এখানে আসলো 50। আমরা ঘন সংখ্যার টোটাল যোগফলটাকে সাধারণত n দ্বারা প্রকাশ করি। আমরা n সমান পেলাম 50। আমরা FI/UI, এই FI/UI ঘরের আমরা সর্বমোট হিসাবটা এখন বের করব। আমরা সামেশন অফ FI/UI, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের FI/UI সর্বমোট হিসাব করলে আমাদের মানগুলো কত আসে। আমরা অনেক সময় আমরা দ্রুত করতে গিয়ে ক্যালকুলেটর ছাড়া করতে গিয়ে ভুল করি। আমরা সাধারণত এই ক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করব। যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবে সবারই এই ক্ষেত্রে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা উচিত। আমরা চিহ্ন সহ লিখব -18, -16, -10, 0, 0 প্লাস 0 বা -0 আমরা যাই লিখি একই মান আসবে। এখানে +5, +14, +6। আমরা সর্বমোট এই চিহ্ন সহ সবগুলো মান লেখার পর যখন আমরা অ্যান্সার বের করব, আমাদের এই রেজাল্টটা আসে -19। এ হচ্ছে আমাদের FI/UI এর সর্বমোট মান। এখন শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা সবগুলো ছক করলাম, সবগুলো মান বের করলাম, কিন্তু আমাকে বের করতে বলছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। কিন্তু আমরা ওই সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র ভুল লিখলাম, তাহলে কিন্তু হবে না। আমাদের সূত্র সবসময় খেয়াল করতে হবে এবং সূত্র ভালো করে মুখস্থ রাখতে হবে। আমরা এখন নির্ণয় গড় সংক্ষিপ্ত পদ্ধতিতে বের করার আমাদের সূত্র লিখব। আমরা A প্লাস সামেশন অফ FI/UI ভাগ n ইন্টু h। এ হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করার জন্য সূত্র। এখন শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা সূত্র লেখার পরে বা সূত্র মুখস্থ করার পর ভালো করে তুমি খেয়াল করবে এই সূত্রগুলো, এখন এই মানটা বের করার জন্য কি কি মান প্রয়োজন। প্রথমে আসি আমরা A। শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম যে ঘন সংখ্যা টোটাল যোগ বড় সংখ্যাটাকে আমরা 0 ধরেছিলাম, কিন্তু এটাই কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নয়। আমরা এখানে ঘন সংখ্যার যে কোনো ঘরকে আমি 0 ধরতে পারতাম, তবে শর্ত হচ্ছে যে ঘরটাকে আমি 0 ধরব ঠিক সেই 0 বরাবর মধ্যমানটা হবে আমার A এর মান। আমরা এখানে 0 ধরছি, ঘন সংখ্যার যে সংখ্যাটা সবচেয়ে বড় সেই সংখ্যাটাকে আমরা 0 ধরছি ধাপ বিচ্যুতির। ঠিক এখন আমার A এর মান হবে এই 0 বরাবর মধ্যমান যে মানটা, সেই মানটা হচ্ছে আমার A এর মান। আমরা 0 বরাবর এখানে মধ্যমান পাইলাম 65.5, এটা হচ্ছে আমার A এর মান 65.5। এরপর আমরা বের করলাম সামেশন অফ FI/UI, আমরা এই মানটা পেলাম -19। তাহলে আমরা FI/UI জায়গায় আমাদের মান বসাইলাম -19। আমরা n এর মান পাইলাম আমাদের 50। তারপর আমাদের h হচ্ছে আমাদের শ্রেণীব্যক্তির ব্যবধান, অর্থাৎ 31 থেকে 40। আমরা অনেক সময় ভুল করি, আমরা 31 বাদ দিয়ে আমরা বাকি সংখ্যাগুলো গুনি।
তাহলে খেয়াল করো এখানে 31 থেকে 40, এই 31 থেকে 40 তার ব্যবধানটা কত? 31 সহ গণতে হবে। 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। এই হচ্ছে আমাদের ব্যবধান 31 থেকে, অর্থাৎ 31 থেকে 40 মানে 40 পর্যন্ত আমরা ব্যবধান পেলাম। এইচ এর মান পেলাম 10। তাহলে আমার এখানে যে কোনো সংখ্যায় দেওয়া হোক না কেন, আমরা প্রথম সংখ্যা থেকে এই প্রথম শ্রেণীর শেষ সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলো গণার পর আমরা এই এইচ এর মান পাবো। এটাকে বলা হয় শ্রেণী ব্যবধান। তাহলে আমরা শিক্ষার্থীরা আমাদের মানগুলো আমরা বসাইলাম। এখন আমরা এগুলাকে আমাদের ক্যালকুলেটরে খুব সুন্দরভাবে হিসাব করলাম। অনেক সময় আমরা এই এত ছক করার পর, এত মান বের করার পর আমরা এই হিসাবে এখানে এসে ভুল করে ফেলি। খেয়াল করে শিক্ষার্থীরা, যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, এই মাইনাসে প্লাসে মাইনাস। আমাদের সাধারণত নিয়ম হচ্ছে সরলের ক্ষেত্রে আগে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর আমাদের যোগ বিয়োগের কাজ। এখানে যেহেতু এটা ভাগ অবস্থা আছে, অর্থাৎ 19 ভাগ 50 মানে 19কে 50 দ্বারা ভাগ। আমরা 19কে ক্যালকুলেটারে 50 দ্বারা ভাগ দিলাম, এটা আসলো 0.38। 19কে আমরা 50 দিয়ে ভাগ দিলাম, 19কে আমরা 50 দিয়ে ভাগ দিলাম, 0.38 তার মানে 0.38। এখন দেখো আমরা অনেক সময় ভুল করি, আমরা এই 65.5 থেকে মানে 65.5 থেকে আমরা এই 0.38 অনেক সময় বিয়োগ করে দিই। না শিক্ষার্থীরা, এটা ভুল করা যাবে না। প্রথমে আমরা আগেই বলেছি আমাদের সরল নিয়ম হচ্ছে আগে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগ বিয়োগ। এটা বিয়োগ করা যাবে না, এটা বিয়োগ করলে তোমার ভুল হয়ে যাবে। আমরা প্রথমে এটা গুণ করব, 0.38 ইন্টু 10। এই 0.38 এবং 10 গুণ দেওয়ার পর আমরা এখানে পেলাম 3.8 মানে 3.8। এখন আমরা এটা বিয়োগ করব, 65.5 থেকে আমরা 3.5 বিয়োগ করলাম, এটা আসছে আমাদের 61.7। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমরা পেয়ে গেলাম এখন 61.7। এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার নিয়ম। আমাদের যে কোনো সংখ্যায় পরীক্ষায় দেওয়া থাকুক না কেন, আমরা এই পদ্ধতিতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। ধন্যবাদ শিক্ষার্থীরা।